কাশ্মীরের সেই পুলওয়ামাতে আবারও গ্রেনেড হামলা। ইসরায়েলি বসতি নির্মাণ আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক বলছে রাশিয়া। ক্যাবিনেটে 2 ভারতীয় বংশোদ্ভূতকে রাখতে চান বাইডেন। বাগদাদের রকেট হামলার জন্য ইরানকে দায়ী করছে যুক্তরাষ্ট্র। পরাজয়ের দায় নিলেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রস্তাব গৃহীত। তুরস্কে শুধু খ্রিস্টান ধর্মীয় নেতার সঙ্গে বৈঠক করলেন পম্পেও। গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করল চীন ও রাশিয়া। ইরান বিরোধিতার আড়ালে রিয়াদের গোপন পরমাণু তৎপরতা জানাচ্ছে তেহরান প্রতিক্রিয়া। এবং দূতাবাস খুলতে সম্মত ইসরায়েল বাহরাইন, শিগগিরই সরাসরি ফ্লাইট। জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে আবারও গ্রেনেড হামলা চালানো হয়েছে। বুধবার আধা সামরিক বাহিনীর কনভয় লক্ষ্য করে হামলা চালানো হলেও তা লক্ষ্যবস্তু হয়ে রাস্তার মাঝখানে বিস্ফোরিত হয়। এতে 12 জন সাধারণ কাশ্মীরি আহত হয়েছে। পুলিশ সূত্র দাবি করেছে সিআরপিএফ জওয়ানদের কোনো ক্ষতি হয়নি। তবে বৃহস্পতিবারের অভিযানে 4 জঙ্গিকে হত্যার দাবি করেছে সেনা ও পুলিশ সূত্র। 2 ভারতীয় বার্তা সংস্থা পিটিআই ও এনআই এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কয়েক বছর আগে পুলওয়ামায় গ্রেনেড হামলা চালিয়ে একটি সিআরপিএফ জওয়ানদের কনভয় উড়িয়ে দিয়েছিল বিরুদ্ধবাদীরা। বহু জওয়ানের মৃত্যু হয়েছিল, যা নিয়ে এখনও বিতর্কের শেষ নেই। ভারত ওই ঘটনার পরেই পাকিস্তানকে দায়ী করে তাদের জঙ্গি ঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক করে। সিআরপিএফ সূত্রের বরাত দিয়ে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করেছে স্থানীয় এক মসজিদের কাছে আধা সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়। এর মাঝেই গাড়ি থেকে নেমে পালাতে উদ্যোগী হন চালক, তবে শেষ রক্ষা হয়নি। ঘটনার পরে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং সেনা। আক্রমণকারীদের খোঁজে তল্লাশি শুরু হয়। বৃহস্পতিবার সকালে নিরাপত্তারক্ষীদের গুলিতে 4 সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে। কোনো গোষ্ঠী এখনো পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। আগামী 28 নভেম্বর কাশ্মীরের স্থানীয় নির্বাচন। 370 অনুচ্ছেদ অবলুপ্তির পর এটাই সেখানে প্রথম নির্বাচন। তার আগে আরও বেশ কিছু নাশকতার ঘটনা ঘটতে পারে বলে মনে করছে প্রশাসন। ফলে গোটা কাশ্মীর জুড়েই নিরাপত্তা বাড়ানো হয়েছে। রাস্তায় রাস্তায় ব্যারিকেডের সংখ্যা বাড়ানো হয়েছে। বুধবারের ঘটনায় আরও ভয়াবহ চেহারা নিতে পারত বলেই মনে করছেন নিরাপত্তারক্ষীরা। ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমে অবৈধ ইসরায়েল বসতি নির্মাণের সমালোচনা করেছে রাশিয়া। বুধবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়, এ ধরনের বসতি নির্মাণ অবৈধ, এটি আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক। বিবৃতিতে বলা হয়, ইসরায়েল বাইতুল মুকাদ্দাস বা পূর্ব জেরুজালেম এলাকায় সহস্রাধিক বাড়ি নির্মাণের বিষয়ে যে টেন্ডার জারি করেছে তা আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক। এটি সংকট সমাধানের চলমান প্রক্রিয়ার পরিপন্থী। রোববার ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন নির্বাচনের আগে দেশটির মন্ত্রিসভা পূর্ব জেরুজালেমে 1200 বাড়ি নির্মাণের একটি প্রস্তাব অনুমোদন করেছে। এর প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ ধরনের তৎপরতা ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বিরোধের ন্যায়সঙ্গত সমাধানের পথকে রুদ্ধ করে দেবে। এর ফলে পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাও শেষ হয়ে যাবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইশতেহারে ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি বসতি স্থাপনকে অবৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বলপূর্বক ফিলিস্তিনি ভূখণ্ডে একের পর এক ইহুদি বসতি স্থাপন করে যাচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে তৈরি করছে একের পর এক উপশহর। এসব কথিত উপশহর নির্মাণের জন্য ও এলাকায় প্রকৃত মালিক ফিলিস্তিনিদের ঘরবাড়ি গুড়িয়ে দিচ্ছে দখলদার বাহিনী। 2 ভারতীয় বংশোদ্ভূতকে নিজেদের ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ পদে বসাতে চাইছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তাদের একজন বিবেক মূর্তি, যুক্তরাষ্ট্রের সাবেক সার্জন জেনারেল। অন্যজন পশ্চিমবঙ্গের অরুণ মজুমদার। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপক। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী বাইডেন হ্যারিসের হাতে ক্ষমতা হস্তান্তর হবে 20 জানুয়ারি। করোনা ভাইরাস সংকট মোকাবেলায় বাইডেনের উপদেষ্টা দলের শীর্ষে থাকা 2 জনের অন্যতম বিবেক মূর্তিকে তাদের ক্যাবিনেটে স্বাস্থ্য ও মানব কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব চাইছেন বাইডেন ও হ্যারিস। আর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরুণ মজুমদার বাইডেন প্রশাসনে জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন।
এ দুটি মন্ত্রণালয় মার্কিন প্রশাসনে খুবই গুরুত্বপূর্ণ। সিএনএনের খবরে বলা হয়েছে, বাইডেন প্রশাসনে যুক্ত হতে যাওয়া কয়েকজনের নাম গত মঙ্গলবার প্রকাশিত হয়েছে। এতে মাইক ডোনিলনের নামও এসেছে। তিনি বাইডেনের নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাগদাদে মার্কিন দূতাবাসের কাছেই রকেট বিস্ফোরণের ঘটনায় ইরানের দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছে। বুধবার এক বিবৃতিতে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস এ হামলার জন্য ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়াগুলোকে দায়ী করে। মঙ্গলবার রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে বেশ কয়েকটি রকেট বিস্ফোরণ ঘটে। টাইগ্রিস নদীর পশ্চিম তীরের ওই অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন রয়েছে। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানায়, অতি সুরক্ষিত এলাকা হিসেবে পরিচিত গ্রিন জোনে 4টি রকেট পড়েছে। বাগদাদের অন্য এলাকায় পড়েছে অপর 3টি রকেট। এতে এক মেয়ে শিশু নিহত হয়েছে, আহত হয়েছে আরও 5 জন। 7টি রকেটই বাগদাদের পূর্ব অঞ্চলের এক এলাকা দখলে এক এলাকা থেকে ছোড়া হয়েছে বলে ইরাকের সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে। বাগদাদের গ্রিন জোনের ভেতরে ওই ঘাঁটির পাশেই যুক্তরাষ্ট্রের দূতাবাস। প্রায় দূতাবাসের কাছে বা কখনো কখনো দূতাবাসটিতেও রকেটের হামলার ঘটনা ঘটে। কোনো পক্ষ এসব হামলার দায় স্বীকার না করলেও যুক্তরাষ্ট্র ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া বাহিনীগুলোকে দায়ী করে আসছে। নাগোর্নো কারাবাখে আজারবাইজানের বিরুদ্ধে সংঘাতে পরাজয়ের দায় স্বীকার করেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। তবে 6 সপ্তাহের এই সংঘাতে পরাজয়ের পর বিরোধীদের পক্ষ থেকে পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করেছেন তিনি। বুধবার ফেসবুকে দেয়া এক পোস্টে নিজের অবস্থান তুলে ধরেছেন আর্মেনীয় প্রেসিডেন্ট। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে, নাগোর্নো কারাবাখ আজারবাইজানের অংশ, কিন্তু সেখানে বসবাস ছিল আর্মেনিয়া জনগোষ্ঠী মানুষদের। সেখানে নিজেদের বিচ্ছিন্নতাবাদী সরকারেরও প্রতিষ্ঠা করছিল তারা। সম্প্রতি তারই জেরে 6 সপ্তাহ ধরে যুদ্ধ শেষ হয়েছে সেখানে। শেষ পর্যন্ত যুদ্ধে আর্মেনিয়া পর্যদুস্ত হয়ে পড়লে রাশিয়ার হস্তক্ষেপে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ত্রিদেশীয় চুক্তিতে আর্মেনিয়াকে কারাবাখের বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ আজারবাইজানের হাতে ছেড়ে দিতে বলা হয়েছে। ওই চুক্তি স্বাক্ষরের পর নিজ দেশে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন আর্মেনিয়ার সরকার। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক ফেসবুক পোস্টে মন্ত্রীর পদত্যাগের কথা জানান। তারপরও প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের ওপর সরে যাওয়ার চাপ বৃদ্ধি অব্যাহত রয়েছে। দেশটির প্রেসিডেন্ট আগাম পার্লামেন্ট নির্বাচনের আহ্বান জানিয়েছে। যা ঘটেছে সেটির পুরো দায় নেওয়ার কথা ফেসবুক পোস্টে লিখেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী। তবে দাবি করেছেন, দেশকে স্থিতিশীল করা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এখন তার দায়িত্ব। করণীয় সম্পর্কে 15 দফা উদ্যোগের কথা তুলে ধরে তিনি লিখেছেন, আমি এখন পুরোপুরি দৃঢ় প্রতিজ্ঞ। রোহিঙ্গা সংকটের জরুরি সমাধানের লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের 3য় কমিটিতে বিপুল ভোটে চতুর্থবারের মতো প্রস্তাবটি গৃহীত হয়েছে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক জাতিসংঘ প্রস্তাবটিকে ধারাবাহিকভাবে সমর্থন জানানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রদূত ফাতিমার বরাত দিয়ে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের 3য় কমিটিতে 18 নভেম্বর বিপুল ভোটে চতুর্থবারের মতো প্রস্তাবটি গৃহীত হয়েছে। ফাতিমা বলেন, 1 মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দানকারী দেশ হিসেবে বাংলাদেশ অব্যাহতভাবে এই সংকটের শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজছে, যা নিহিত রয়েছে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের মধ্যে। রোহিঙ্গা সংকটের জরুরি সমাধানের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বানকে প্রস্তাবটি জোরদার করবে, যে সংকটের শিকড় সম্পূর্ণভাবে মিয়ানমারে নিহিত বলে তিনি। রাষ্ট্রদূত বলেন, ওআইসি ও ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে প্রস্তাবটি উত্থাপন করে যাতে পৃষ্ঠপোষকতা প্রদান করে 104টি দেশ। এটি মিয়ানমারের মানবাধিকার লঙ্ঘন সহ অন্যান্য সহিংসতার শিকার নির্যাতিত রোহিঙ্গা মুসলিম ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বিপুল সংখ্যক জাতিসংঘ সদস্য রাষ্ট্রের শক্তিশালী ঐক্যবদ্ধ অকুণ্ঠ সমর্থনই বহিঃপ্রকাশ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সংক্ষিপ্ত তুরস্ক সফরে ইস্তানবুল ভিত্তিক অর্থোডক্স খ্রিস্টান ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার তুরস্ক অবস্থানের সময় তিনি তুরস্কের কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে অফিসিয়াল বৈঠক করেননি। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এ খবর জানিয়েছে। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের 7টি দেশ সফরে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কে তিনি শুধু একুমেনিক্যাল প্যাট্রিয়ার্ক বার্থোলোমের সঙ্গে বৈঠক করেছেন। টুইটারে তিনি একটি ছবি প্রকাশ করেছেন, যাতে দেখা গেছে বার্থোলোমেও তাকে স্বাগত জানাচ্ছে।
পম্পেও আরও উল্লেখ করেছেন, আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার সংঘর্ষে মানবিক সংকট উত্তরণে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, আজ আমরা নাগার্নো কারাবাখ সংঘাতে আক্রান্তদের জন্য ত্রাণ সহযোগিতার ঘোষণা দিচ্ছি। আর্মেনিয়া আজারবাইজানকে মিনস্ক গ্রুপের সঙ্গে পুনরায় আলোচনায় বসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। অর্থোডক্স ধর্মীয় নেতার সঙ্গে পম্পেওর আলোচনায় তুরস্কে ধর্মীয় স্বাধীনতায় স্থান পেয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠকে ক্ষুব্ধ হয়েছে আঙ্কারা। তুর্কি সরকারের পক্ষ থেকে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে মনোযোগ দিতে। গত সপ্তাহে তুরস্ক কঠোর ভাষায় পম্পেওর ইস্তানবুল সফরের সমালোচনা করে। এক বিবৃতিতে বলা হয়, বর্ণবাদ, ইসলাম বিদ্বেষমূলক অপরাধের ক্ষেত্রে ওয়াশিংটনের উচিত আয়নায় নিজেকে দেখা। রাশিয়া এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পরমাণু সমঝোতা সহ আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেছেন। মস্কো থেকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই টেলিফোনে পরমাণু সমঝোতা রক্ষার উপায় নিয়ে কথা বলেছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের মহামারীর মধ্যে রাশিয়া ও চীনের মধ্যকার কৌশলগত সম্পর্ক উন্নয়ন বিষয় নিয়ে দুই মন্ত্রী আলোচনা করেন। এছাড়া চীনের উদ্যোগ ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প এবং দুদেশের মধ্যে সই হওয়া ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন চুক্তির সবশেষ পরিস্থিতি নিয়েও তারা কথা বলেছেন। চীন রাশিয়া হচ্ছে ইরানের পরমাণু সমঝোতার তার দুই গুরুত্বপূর্ণ স্বাক্ষরকারী দেশ। এই ইস্যুতে তারা ইরানের অবস্থানের প্রতি সমর্থন দিয়ে আসছে এবং তেহরানের বিরুদ্ধে মার্কিন একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সুর মিলিয়ে সৌদি আরবের কর্মকর্তারাও ভিত্তিহীন নানা অভিযোগ তুলে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে অঞ্চলের জন্য হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। এই প্রচেষ্টার অংশ হিসেবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী আদেল আল জুবাইর সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, যদি ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা না হয় তাহলে নিজেকে পরমাণু বোমায় সজ্জিত করার অধিকার সৌদি আরব সংরক্ষণ করবে। এ বক্তব্যের জবাব দিতে গিয়ে ভিয়েনায় জাতিসংঘের দফতরে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাদি বলেছেন, সৌদি আরব যদি পরমাণু বোমা বানানোর পরিকল্পনা করে থাকে কিংবা নিজের গোপন পরমাণু কর্মসূচির ব্যাপারে আইএইকে সহযোগিতা না করার জন্য অজুহাত খুঁজতে থাকে, তাহলে তাকে সাহস দেখাতে হবে এবং এর জন্য মূল্য পরিশোধ করতে হবে। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে এক পোস্টে আরও বলেছেন, নিজের অপরাধ থেকে অন্যের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখা এবং ভীতি ছড়িয়ে দেয়া হচ্ছে বিশ্ব জনমতকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে প্রতারকদের দুটি গুরুত্বপূর্ণ কৌশল। গারিবাদি আল জুবাইরকে উদ্দেশ্য করে আরও বলেন, নিজের অপরাধী কার্যকলাপের দায় অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করবেন না। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে সৌদি আরবের অপপ্রচারের মূল উদ্দেশ্য হচ্ছে এসব অভিযোগের আড়ালে তারা আসলে নিজেদের পরমাণু অস্ত্র কর্মসূচির বৈধতা দেওয়ার চেষ্টা করছে, যা সমগ্র অঞ্চলের নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করে তুলছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এর পরিদর্শক দলের সাবেক প্রধান আওয়ালি হাইনান এ ব্যাপারে বলেছেন, সৌদি সরকারের পরমাণু কর্মসূচিতে কোনো ধরনের স্বচ্ছতা নেই, যেমন তারা এখনও আইএর সম্পূরক প্রোটোকলে সই করেনি। কয়েকটি পরমাণু রিয়েক্টর ছাড়া এ বিষয়ে রিয়াদ আর কি করছে সে ব্যাপারে আমাদের কারোই সুনির্দিষ্ট কোনো তথ্য জানা নেই। কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও সম্পর্ক স্বাভাবিককরণের পর এবার দূতাবাস খোলার বিষয়ে সম্মত হয়েছে ইসরায়েল ও বাহরাইন। বুধবার বাহরাইনের সরকারি প্রতিনিধি দলের ইসরায়েল সফরে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ বিষয়ে একমত হন। বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ আল জাহানি জানান, মানামায় একটি দূতাবাস খোলার ইসরায়েলের অনুরোধ বাহরাইন সম্মত হয়েছে। একইভাবে ইসরায়েলেও দূতাবাস খোলার জন্য বাহরাইনের পক্ষ থেকে অনুরোধের কথা তাদের জানানো হয়েছে। খুব দ্রুত এই প্রক্রিয়া এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গবি আসকেনাজি ডিসেম্বরের মানামা সফর করবেন বলেও জানান তিনি। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গবি আসকেনাজি জানিয়েছেন, এবছরের মধ্যেই দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠান হবে বলে তিনি আশা করছেন। এবছরের শেষ থেকেই বাহরাইনের নাগরিকরা ইসরায়েল ভ্রমণের জন্য অনলাইনে ভিসার আবেদন করতে পারবে। শিগগিরই দুদেশের মধ্যে সরাসরি ফ্লাইটও চালু হচ্ছে। গত 15 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর গত মাসে হোয়াইট হাউসে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং তেল আবিব শান্তি চুক্তি স্বাক্ষর করে। 1979 সালে মিশর এবং 1994 সালে জর্ডান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে শান্তি চুক্তিতে পৌঁছানোর পর তৃতীয় ও চতুর্থ দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন একই পথে হাঁটে।